বাসর ঘরে ঢুকছি আর ভাবছি, বউ কত সুন্দর করে সেজে গুজে বসে আছে আমার জন্য। ইস, কত বছরের সাধনার রাত এটা, কত স্বপ্ন এই রাত নিয়ে। আর যাই হোক, জীবন আমি সাজাবো ঠিক গল্পের মতো করে। গল্পে কত সুন্দর করে গুছানো থাকে সংসারগুলো, কোনো ঝামেলা নেই, শুধুই ভালোবাসায় পরিপূর্ণ। যদিও অনেকে বলে জীবন গল্প নয়, তবুও আমি সাজিয়ে দেখিয়ে দিব জীবন থেকেই গল্প হয়। ভাবতে ভাবতেই খাটের উপর বসে পড়লাম। আমি বসাতেই বউ একটু নড়েচড়ে বসলো। আমি একটু আগ্রহ নিয়ে ঘুমটাটা সরাতে গেলাম। হুঁশ ফিরল ধমকে। এই যে মিস্টার, একদম ন্যাকামি করবেন না। এই স্বামী স্ত্রী খেলা আমি পছন্দ করি না। তাই আপনার জন্য ও ভালো, আমার জন্য ও ভালো, আমার থেকে দূরে থাকুন। রূপা বউয়ের নাম। আজব, তবে বিয়ে করেছি কি করতে? রবি। তা আমি কি জানি? আপনাকে কে বলছে বিয়ে করতে? রূপা। আপনি? রবি। মানে আমি আবার কখন বললাম আপনাকে? তো আমি চিনি না। আপনিই তো একদিন দেখে বখাটেদের মতো পিছন পিছন গুড়গুড় করতেন। রূপা। এই যে এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রবি। কি বেশি হয়ে যাচ্ছে শুনি? রূপা। আমি বখাটে না, খুব ভদ্র বুঝলেন। আর বখাটে হলে প্রেম করতে চাইতাম, ঘুরতে যেতে চাইতাম, বিয়ে করতে চাইতাম না। রবি। হুম, বুঝলাম, তবে কতটা ভদ্রতা আস্তে আস্তেই প্রমাণ হবে। এইবার আমার থেকে দূরে থাকুন। রূপা। কোথায় যাব? রবি। তা আমি কি জানি? শুধু জানি দুজনে এক রুমে থাকবো না। হয় আপনি বাহিরে যান, না হলে আমিই যাচ্ছি। রূপা। ওই না না, আপনি নতুন বউ, আপনি কোথায় যাবেন? আমিই যাচ্ছি। রবি। বলেই সব স্বপ্ন মাটিচাপা দিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। তবে সচরাচর আমি সিগারেট খাই না। যখন কোন ব্যাপার নিয়ে খুব চিন্তা আর কষ্টে থাকি তখন খাই। প্রথম সিগারেট খেয়েছিলাম যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি। সুলতানাকে খুব ভালোবাসতাম। অনেক দিনের প্রেমও ছিল। হঠাৎই বাবা মায়ের পছন্দে বিয়ে করে চলে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। সেদিনই প্রথম সিগারেট খেয়েছিলাম। ডিসিশন নিয়েছিলাম আর কখনোই প্রেম করব না, তাই এবার একদম বিয়ে করে ফেললাম। কিন্তু বিয়ে করেই কি হলো, কপালে সুখ এলো না। ছাদের চেয়ারটাতে বসে ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়ছিলাম। সকালে হঠাৎই মায়ের ডাকে ঘুম ভাঙল। কিরে রবি, তুই এখানে কেন ঘুমিয়ে আছিস? ঘরে কি হলো? মা। কি যে বলবো বুঝতেছিলাম না। আমি মাকে সত্যিটা জানাতে চাইনি। ঘরের খবর ঘরেই থাক, তাই মাকে বললাম। আসলে মা, রাতে হঠাৎ খুব গরম লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম। রবি। সত্যিই কি তাই? মা। হুম মা। কেন তুমি আমায় বিশ্বাস করো না? রবি। করি তো, তবে এইসব কি? মা। কোন সব মা? রবি। তুই আবারও সিগারেট খেয়েছিস? মা। তাকিয়ে দেখি মা খেয়ে ফেলা সিগারেট গুলোর দিকে তাকিয়ে আছে। সরি মা, রাতে খুব ইচ্ছে হচ্ছিল তাই দুইটা খেয়েছি। আচ্ছা, আর খাবো না। রবি। বলেই ছাদ থেকে নিচে চলে গেলাম। রুমে ঢুকে দেখি রূপা এখনো ঘুমাচ্ছে। অস্থির সুন্দর লাগছিল। এমনিতেই অসম্ভব সুন্দর, এর মধ্যে আবারও ঘুমন্ত। আমি শুধু তাকিয়ে দেখছিলাম, কেননা সজাগ হয়ে গেলে তো আর সম্ভব নয়। হঠাৎই চোখ মেলে তাকালো, তাকিয়েই রেগে গেল। এই যে মিস্টার, লজ্জা করে না এমন চোরের মতো দেখতে? রূপা। নিজের বউকে নিজে দেখবো, এতে লজ্জার কে আছে? রবি। বউ? কে বউ? কিসের বউ? কার বউ? বলছিলাম না বউ না বলতে। রূপা। তবে কি বলবো? রবি। রূপা, আমি রূপা, আমাকে রূপা বললেই খুশি হব। রূপা। ঠিক আছে।
তবে আমাকে মিনা বলে রবি বললেই খুশি হব। রবি, চেষ্টা করব। রূপা বলেই বেরিয়ে গেল রুম থেকে। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছি, কিন্তু রূপা আসার নামে নাই। মা বলছে বিয়ের পরের দিনই নতুন বউকে রেখে খেয়ে ফেলাটা ভালো দেখায় না। তাই বাধ্য হয়েই ডাকতে গেলাম। রুমে ঢুকে দেখি সাজতেছে। এই ম্যাডাম, এত সেজে কি হবে? কাকে দেখাবেন বলেন? এইবার খেতে আসুন। সবাই বসে আছে। রবি রেগে মেগে আগুন। এত সেজে কাকে দেখাবো মানে? মানুষ কেন সাজে হুম? রূপা, কেন আবার কাউকে না কাউকে দেখাতে? রবি, আমি এমনি সাজতে পছন্দ করি সেই ছোটবেলা থেকেই। আর কাউকে দেখাতে সাজতে হয় না আমার, যখন মন চায় তখনই সাজি। আপনার দেখতে ইচ্ছে না হলে চোখ বন্ধ করে রাখুন বলেই মুখ বাঁকালো। রূপা, আমিও কম যাই নাকি? একটু কাছে গিয়ে বললাম, সোনারে, আমি দেখতেই চাই, শুধু অধিকারটা নাই। রবি ধাক্কা মেরে দূরে সরিয়ে, এত রোমান্টিক হওয়ার কোন প্রয়োজন নাই। রূপা মেজাজ চাই গেল খারাপ হয়ে। মানুষ রোমান্টিক স্বামী চায়, আর আমার বউ পেয়েও তার কদর করে না। কত দুঃখ। যাই হোক, বাদ দিন, খেতে চলেন। সবাইকে আর কত অপেক্ষা করাবেন? রবি অপেক্ষা করতে গিয়ে বলল, খেয়ে ফেলতে বলুন। আমার এখন খেতে ইচ্ছে করছে না। রূপা, ইচ্ছে করছে না মানে? আপনার ইচ্ছা এখন আর কাজে দেবে না। এখন সবাই যা চায় তাই হবে, বুঝলেন? কেননা ওরা আপনার শ্বশুর বাড়ির লোক। রবি শ্বশুর বাড়ি? একটু হাস্যকর ভাবে উপস্থাপন করলো। যেখানে বিয়েটারই কোন মূল্য নেই আমার কাছে, সেখানে শ্বশুর বাড়ি দিয়ে কি করব? রূপা হাতটা ধরে হেঁচকা টানে সামনে এনে বললাম, আপনার কাছে বিয়েটার মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার পরিবারের কাছে আছে। আমি বাবা মায়ের একমাস সন্তান। আমার সুখই ওদের সুখ। আর আমি যে ভালো নাই তা আর আপনাকে ঢোল পিটিয়ে বলতে হবে না। তাই চুপচাপ নিচে চলে আসুন। রবি না গেলে কি করবেন হুম? রূপা কি করব না করব তা সময়ই বলে দিব। আর কিছু বলার অপেক্ষা না করে এক প্রকার টেনেই নিচে নিয়ে গেলাম। রাগে তেমন কিছুই খেল না, তবে সবার সাথে ভালো ব্যবহারই করলো। খাবার শেষ হতেই নিজের রুমে চলে আসলো। আমিও রুমে আসলাম। আমাকে দেখে মুখটা এমন ভাবে ঘুরিয়ে নিল, যেমন কত জন্মের সহায়তা আমার সঙ্গে। কেয়ার করার বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। এখন সিগারেটটাকে এই একমায় সঙ্গী মনে হয়, যে একা সময় সঙ্গ দেয়। হঠাৎই হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। খুব রাগ চাপলো মাথায়, তাই মেজাজ দেখিয়ে বললাম, এটা কি হলো? রবি কি আবার যা দেখলেন তাই? রূপা সমস্যা কি আপনার? ডিসিশন নিয়েছেন আমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে কবর দিবেন। রবি ওরে বাবা, তেমন কি করলাম, শুধু সিগারেটটাই তো খেতে দিলাম না। রূপা আর কি কি করতে চান আপনি? রবি যা যা আমার পছন্দ না। শুনে নেই ঘরে সিগারেট খাওয়া যাবে না। গন্ধ শুনলেই যে খায় তারে মেরে ফেলতে মন চায়। রূপা তো আর কি কি আপনার পছন্দ না শুনি? রবি সময় হলেই টের পাবেন। এখন বলার সময় নাই। রূপা সময় নাই? একটু হেসে বললাম, কি কাজ করেন আপনি? আসার পর থেকে তো ঘরেই বসে আছেন। এই বাড়িতে কয়টা রুম আছে তাই তো জানেন না? রবি তা জেনে আমার কোন কাজ নেই? রূপা তা জেনেই আপনার কাজ। কারণ কিছুদিন পর থেকে ওই রুমগুলো ধুয়ে মুছে আপনিই পরিষ্কার করবেন। রবি কি পাগল নাকি আপনি? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি হুমন? আগেই বুঝেছিলাম আপনারা যে এমন। রূপা এমন? রবি বেশি সুবিধার না। রূপা হা হা, এটা বুঝেন আর ওইটা বুঝেন না, কতটা স্বপ্ন নিয়ে আপনাকে বিয়ে করেছি।
আর বুঝবেনই বা কেমন করে, ভিতরে হৃদয় বলে কিছু আছে নাকি? রবি: না, নাই, ঠিক সেদিন থেকে নাই, যেদিন থেকে আমার। বলেই থেমে গেল। রূপা: কি হলো বলো, কি বলবে বলো। রবি: না, কিছু না, মাথাটা খুব যন্ত্রণা করছে, দয়া করে আমায় একটু একা থাকতে দিন। রূপা: কি আর করার, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এক ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। ভাবলাম ওর সাথে সবকিছু শেয়ার করে নিজেকে কিছুটা হালকা করব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নাসিমার বাড়ি। নাসিমা আমার খুব ভালো বান্ধবী। আমাদের দুই পরিবারই আমাদের ব্যাপারে জানে, তাই দুজনই দুজনের বাড়ি যাই। লাইফের সব কিছুই শেয়ার করি ওর সাথে। আমার লাইফে ঘটে যাওয়া এমন কোনো ব্যাপার নাই যা নাসিমা জানে না। দরজায় নক করতেই ওর মা দরজা খুলল। কৌশল বিনিময় করে নাসিমার রুমে গিয়ে দেখি ও বসে বসে ফোন টিপছে। আমি ধপাস করে বসে পড়লাম ওর খাটে। গালে হাত দিয়ে বসে আছি, কোন কথাই বলছি না। তাই নাসিমা একটু মজা করেই বলল, কি ব্যাপার, নতুন জামাই আজ আমাদের বাড়ি? নাসিমা: আর বলিস না দোস্ত, ওটা আমার মন মতো হয়নি। রবি: তাই বলে কি তুই দেবদাস হয়ে যাবে নাকি? কাঁধে হাত দিয়ে বলল, জানো তুই একদম টেনশন করিস না, প্রয়োজনে আরেকটা বিয়ে করাবো। নাসিমা: আমি রেগে বললাম, আমি মরি আমার জ্বালায়, আর তুই করিস মজা। সরি রে দোস্ত, আর মজা করব না। বল বউয়ের সমস্যা কি? নাসিমা: অনেক সমস্যা রে জানু। বউ আমায় 100 হাত দূরে রাখে। কাল বাসর রাতটা কেটেছে আমার রাতের চাঁদ আর সিগারেটের সাথে। রবি: মানে কি তুই আবারও সিগারেট খেয়েছিস? নাসিমা: কি করব বল, একদমই সহ্য হচ্ছিল না। যে বউ বাসর রাতে স্বামীকে ঘর থেকে বের করে দেয়, সে স্বামী জানে তার মনের অবস্থা, তুই বুঝবি না রে। রবি: হইছে হইছে, আর দুঃখ প্রকাশ করতে হবে না। চল এক মুহূর্তের জন্য ভুলে যাক কাল রাতে কি হয়েছিল। নাসিমা: আরে চাইলেই কি ভোলা যায় রে। রবি: আরে বোকা, তাই বলে কি এখন তুই ওইসব ভেবে ভেবে কষ্ট পাবি নাকি? তুই জানিস না, কষ্টের কথা ভেবে ভেবে কান্না করা, কষ্টের গান শোনা, এগুলোর মানে হইছে একটা কষ্টের গাছ লাগানো, আর তাতে পানি ঢেলে পরিচর্যা করা, যাতে করে ওইটা ভালোভাবে ডালপালা ছড়িয়ে শাখা প্রশাখা বিস্তার করতে পারে। এতে বল তো কষ্ট বাড়বে না কমবে? নাসিমা: বাড়বে। রবি: তাই তো ওই কষ্টের গাছটাকে একদম শিখর সহ উঠিয়ে ফেলতে হবে, যাতে করে কষ্ট না বাড়তে পারে। নাসিমা: কিন্তু এখন কি করব বলতো? রবি: শুন, সহজে পাওয়া যায় যে ভালোবাসা, তার কোন মূল্য থাকে না, সেজন্য ওইটা কষ্ট করে অর্জন করতে হবে। নাসিমা: তা তো বুঝলাম, কিন্তু এখন কি করতে হবে বল? তুই তো জানিস কত খেটে খুঁটে রূপাকে বিয়ে করেছি। রবি: আরে জানি রে, এখন তোকে এমন কিছু করতে হবে যা রূপা পছন্দ করে। নাসিমা: আরে কি পছন্দ করে তাই তো জানি না, আর জানবোই বা কেমন করে, ঝগড়া বাদে তো এখন পর্যন্ত তেমন কথাই হয়নি। রবি: আরে ঝগড়া কেন করিস? ঝগড়া করবি না, এমন কিছু করার চেষ্টা করবি যা ওর মনে রেখা টানবে, তোর জন্য অন্য রকম অনুভূতি আসবে। নাসিমা: ওই আমি ওর একটা পছন্দের কথা জানি রে। রবি: কি? নাসিমা: ও না খুব সাজতেন পছন্দ করে। রবি: ওয়াও, গুড। তবে ওর জন্য সাজগোজের জিনিসপত্র নিয়ে যাবি, তবেই দেখবি খুশি হবে। কেননা যত কিছুই হোক, মেয়েরা পছন্দের জিনিস পেলে খুব খুশি হয়। নাসিমা: ওকে ওকে, এখন যাই, পরে আবারও প্রয়োজনে হলে কল করব। রবি: বলেই নাসিমার বাসা থেকে বের হয়ে পড়লাম। তারপর চলে গেলাম মার্কেটে। মার্কেটে গিয়ে কানের এক জোড়া দুল, একটা পায়লা আর একটা আলতা কিনে নিয়ে বাসায় গেলাম। বাসায় পৌঁছেই দেখি রূপা মায়ের সাথে বসে টিভি দেখছে। এমন ভাবে দুজন বসে টিভি দেখছিল, মনে হয় যেমন রূপা বিয়েটা নিয়ে কত খুশি। বুঝেছি আমাকেই শুধু জ্বালিয়ে মারবে, আর কাউকে বুঝতেই দিবে না। যাই হোক, ভালোই হলো।
না হলে তো আমার সাথে মা বাবাও কষ্ট পেত। আমি কিছুই না বলেই সোজা রুমে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে জিনিসগুলো রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপাটিপি করছিলাম, তখনই রূপার প্রবেশ। এটা আবার কি বলেই ড্রেসিং টেবিলে রাখা প্যাকেটটা হাতে নিল। পরে নিজে নিজেই প্যাকেট খুলে পায়েলটা পায়ে দিয়ে বলল, দেখুন তো কেমন লাগছে। রূপা, খুব ভালো। রবি, ধন্যবাদ। রূপা, আমি একটু ভাব নিয়েই বললাম, দেখতে হবে না এনেছে কে। রবি, কে এনেছে? রূপা, কে আনবে আবার জানো না? চিন পড়ি তো আর তোমায় পায়েল এনে দিয়ে যাবে না। রবি, আপনার পায়েল পরবো না। রূপা, বলেই খুলে রেখে চলে গেল। ধুর, বলাটাই ভুল হয়েছে। কিন্তু যে বেহায়া মেয়ে, পরে ঠিকই পড়বে। দিন তো ভালোই কাটলো, কিন্তু রাতের বেলায় তো মহা ঝামেলা। যখনই ঘুমাতে গেলাম তখনই চেঁচিয়ে, এই মিস্টার আপনি এখানে কেন? রূপা, তো কোথায় থাকবো? রবি, তা জানি না, তবে এই রুমে না। রূপা, রোজ রোজ ঝগড়া ভালো লাগে না, তাই একটু রেগে বললাম, এই যে শুনেন, প্রথমত রুমটা আমার, দ্বিতীয়ত আমার আপনার সাথে থাকতে কোন সমস্যাই নাই। রবি, আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে। রূপা, সমস্যা যেহেতু আপনার, তাই আপনি এই রুম থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ শুনেন, বিয়েতে যেহেতু আপনার অ্যালার্জি, তবে বিয়েটা না করলেই পারতেন, তবেই আমাকে এত ভোগতে হতো না। রবি, ইস, নিজে ভুগছে, আমাকে কি কম ভোগাচ্ছেন নাকি? আর আপনি কেন বারবার আমাদের বাড়ি আপনার বাবা মাকে পাঠিয়েছেন? সেজন্যই তো বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করতে হয়েছে আমার। রূপা, আচ্ছা, বাধ্য হয়ে কেন বলছেন বারবার? আমাকে আপনার পছন্দ হয়নি নাকি চোখ করাছে অন্য কারো সাথে? রবি, এই যে মিস্টার, একদম শার্টের কলার ধরে ভালো করে কথা বলুন। আর শুনেন, এই প্রেম ভালোবাসায় না কোন ইন্টারেস্ট নেই আমার। ঘৃণা করি এই প্রেম শব্দটাকে। তাই ভালো হয় মাথা থেকে এইসব চিন্তা ঝেড়ে ফেলে দিন। রূপা, বলেই রুম থেকে বের হয়ে গেল। আমিও রেগে চুপচাপ শুয়ে থাকলাম, কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। তাই নাসিমাকে কল করলাম, কিরে দোস্ত, বউ তো রেগে রুম থেকে বের হয়ে গেল, কি করব এখন? রবি, কিছুই করতে হবে না, শুধু রাগ মিটে গেলে রুমে আসলে আর কিছুই বলিস না। তাছাড়া দূরে না বললাম ওর সাথে ঝগড়া করবি না। নাসিমা, আরে তুই জানিস না, খুব বাড়াবাড়ি করে ফেলে। রবি, আরে তা তো একটু করবেই, যেহেতু বিয়েটা মেনে নিচ্ছে না। তুই একটু চুপ থাকলে কি হয় রে? নাসিমা, আচ্ছা তোর কথাই মেনে নিলাম, এবার রুমে আসলে কিছুই বলবো না। রবি, বলেই কল কেটে দিয়ে যেই দরজার দিকে তাকালাম, দেখি বউটা আমার রুমে ঢুকছে। মনে হয় অন্ধকারে একা ভয় পায়, তবে আমার জন্য ভালোই হলো, হিহি। আমিও এমন ভাব করলাম যেমন ঘুমিয়ে আছি। আস্তে করে এসে আমার পাশে শুয়ে পড়ল, তবে মাঝে দেয়াল হিসেবে দিয়ে রাখলো কোল বালিশটা। মনে মনে ভাবছি, এই দেয়ালটার আর কি দরকার ছিল? কি আর করার, মনের কষ্ট মনে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রুবা নামাজ পড়ছে। আমি দেখে তো পুরাই অবাক, মেয়ে আবার নামাজও পড়ে নাকি? তবে মনে মনে এত শয়তানি কেন? আমাকে কেন সহ্য করতে পারে না? হয়তো এর ভিতরেও কোন কারণ আছে, সময় হলেই জানতে পারবো। নামাজ শেষ করে যখনই বাহিরে যাবে, পিছন থেকে ডাকলাম, এই মেয়ে শুনো। রবি, কাছে এসে একটা কথা কয়দিন বলবো। আমার নাম রূপা, তাই এই মেয়ে ওই মেয়ে বলবেন না। রূপা, হইছে হইছে, এত রাগার মতো কিছুই হয়নি। আর হ্যাঁ, নামাজ পড়ো, আর এইটা জানো না, প্রতিভক্তি মহাধর্ম। স্বামীকে খুশি না করতে পারলে জাহান্নামে হবে হুম। রবি, এই যে শুনেন, এই স্বামী শব্দটাতে না খুব অ্যালার্জি আমার, বুঝলেন? এই স্বামীগুলো না বড়ই স্বার্থপর। রূপা, এ কে বললো তোমায়?
দেখো না তোমার স্বামীটা কত ভালো। রবি: ইস, কত ভালো তা সময় হলেই বোঝা যাবে। রূপা বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার পানে। এমনই ঝগড়া খুনসুটিতে কাটছিল দিনগুলো। হঠাৎই একদিন মা বাবা গ্রামে বেড়াতে গেল। কথা ছিল অনেক দিন থাকবে। আমিও অফিস যাওয়া শুরু করে দিলাম। একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি উঁচু পদেই চাকরি করতাম। আমি অফিসে চলে গেলে রূপা একা বাসায় থাকতো। আমি অফিস থেকে অনেকবার কল করতাম। মাঝে মাঝে ভালো ব্যবহার করত, মাঝে মাঝে ঝগড়াও করত। তবে এটা সত্যি, রূপা মেয়ে হিসেবে খুবই ভালো। একদিন রাতের বেলা ঘুমানো নিয়ে খুব ঝগড়া হলো। তখন রূপা মায়ের ঘরে চলে গেল ঘুমাতে। কিন্তু ও সম্ভবত একা ঘুমাতে ভয় পেত। বিশেষ করে অন্ধকারে কখনোই একা থাকতো না। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎই খুব ঝড় শুরু হয়ে গেল। খুব শীত লাগছিল তখন। গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। রাতে কারো স্পর্শে ঘুম ভেঙে গেল। রূপা আমায় খুব শক্ত করে জড়িয়ে আছে। আমি তো অবাক। মেয়ের আবার কি হলো আজকে হঠাৎ এমন পরিবর্তন? যে কিনা ভালো করে আমার ছায়াটাকেই সহ্য করতে পারে না, আজকে সে হঠাৎ আমায় এমন করে জড়িয়ে আছে। রহস্য তো একটা আছেই। তবে এত শত ভেবে কাজ নাই। এই চান্সটা হাত ছাড়া করতে চাই না। তাই আমিও খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। ওর মাথাটা ঠিক আমার বুকটাতে। খুব সুখের অনুভূতি। এতটাই ভালো লেগেছিল সেদিন, যা বলে বোঝাতে পারবো না। ওই দিন তুমুল ঝড়, সাথে বজ্রপাতও হচ্ছে। বুঝতে আর বাকি রইল না, ঝড়টাকে খুব ভয় পায় রূপা। তবে মনে মনে ভাবছিলাম, রোজ রাতে কেন ঝড় হয় না। তবে আর বউকে রেখে একা ঘুমাতে হয় না। কিন্তু দুঃখের কপাল, তা তো আর হবে না। ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়তেছিলাম জানি না। ভোরে ঘুম ভাঙল রূপার ধাক্কায়। ওই আমায় এইভাবে জড়িয়ে আছেন কেন? ছাড়েন বলছি। লজ্জা করে না? মেয়ে মানুষ পেলেই এমন জড়িয়ে ধরেন নাকি? রূপা: খুব রেগে রূপার দিকে তাকিয়ে বললাম, তোমার লজ্জা তখন কোথায় ছিল, যখন আমার রুমে চুপি চুপি এসে আমায় এমন শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছিলে? রবি: ইস, আমার ভয় গেছে আপনাকে এমন জড়িয়ে ধরতে। রূপা বলেই মুখ বেঁকিয়ে নামাজ পড়তে চলে গেল। আর বলে গেল, নামাজ না পড়লে সকালে খেতে দিব না। আমিও নামাজ শেষ করে অফিসে যাবার জন্য রেডি হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি সব রেডি। বললাম, আসো দুজন একসাথেই খেয়ে নেই। রবি: না, আপনি খেয়ে চলে যান। আমি একাই খেতে পারবো। রূপা: বুঝেছি বুঝেছি। রবি: কি বুঝেছেন হুম্মম? রূপা: তুমি যে বেশি বেশি খাও, তাই তো আমার সামনে খাচ্ছ না। রবি: খাবই তো, 100 বার খাবো, খাওয়ার জন্যই এই বাড়ি এসেছি। রূপা: হা হা, শুধুই খাওয়ার জন্য এসেছো আর কিছু না? রবি: আপনার মাথা করতে এসেছি। রূপা বলেই আমার সামনে থেকে চলে গেল। একদম রেডি, অফিস চলে যাব, ডেকে বললাম, ভালো না বাসো, অফিস যাবার সময় অন্তত কাছে এসে বিদায় তো দিতে পারো নাকি? রবি কথাটা বলাতেই সামনে এসে দাঁড়ালো। একটু মুচকি হেসে বলল, সাবধানে যাবেন। রূপা হা করে তাকিয়ে ভাবছি, ওরে বাবা, ভূতের মুখে আল্লাহর নাম। হঠাৎই দিন ঘন অন্ধকারে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব ঝড় হবে। ঈশ্বর, মেজাজ চাই গরম হচ্ছে। কি যে ঋতু এলো, যখন তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। হঠাৎই রূপার আবেগী কণ্ঠস্বর। দৌড়ে সামনে এসে বলল, আজকে অফিসে না গেলে হয় না? রূপা: না, তা কি করে হবে? অফিসে এখন কাজের চাপ। রবি আরো একটু কাছে এসে বলল, বউয়ের চেয়ে কি কাজ বড়? রূপা: না, কখনোই না। ওকে আজকে যাব না। খুশি এইবার? রবি: ধুম, খুব খুশি। রূপা
একটু পর ঝড় শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ঝড় ছিল ততক্ষণই রূপা আমার একদম কাছাকাছি বসেছিল। আমি রূপার হাতটা ধরে বসেছিলাম। তবে ঝড় থেমে যাওয়ার পরই রূপা সত্যি রূপ দেখানো শুরু করলো। হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কি ব্যাপার, আমাকে এমন ধরে আছেন কেন? আর হ্যাঁ, এখন অফিসে চলে যান। রূপা, মানে কি? এখন অফিসে যাব কিভাবে? অফিসে গিয়ে আমার বাবার নাকি যে যখন ইচ্ছে হয় যাব। রবি আরো কিছু বলার আগেই আমার কাছ থেকে চলে গেল। মনে মনে ভাবছিলাম, কি সুবিধাভোগী মেয়ে রে বাবা, আর কখনোই এর কথায় ভুলবো না। মেজাজই গেল খারাপ হয়ে। বাসা থেকে বের হয়ে পড়লাম। ইচ্ছে ছিল যতক্ষণ কল না করবে ততক্ষণ বাসায় আসবো না। ঠিক তাই হলো, সন্ধে ঘনিয়ে রাত হবে হবে ভাব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখনই রূপার কল আসলো। রিসিভ করতেই খুব কাঁদছিল আর বলছিল, কোথায় আপনি? এখনো কেন বাসায় আসেন না? তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ, আমি একা বাসায় ভয় পাই। আরো দেরি করলে তো ভয়ে ভয়ে মরেই যাব। রূপা, ওই মানে কি? পাগলের মতো কি বলছো এইসব? আমি থাকতে তোমার কিছুই হবে না, এখনই চলে আসছি আমি। রবি বলেই ফোন রেখে বাসায় উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। খুব দ্রুত হাঁটছিলাম। 15 মিনিটেই বাসায় পৌঁছালাম। দরজায় একবার নক করতেই দরজা খুলে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করলো। খুব কাঁদছিল। আমারও খুব কষ্ট হচ্ছিল। তাই সান্ত্বনা দিয়ে বললাম, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? এই তো আমি। আর কখনোই লেট করে বাসায় ফিরবো না। এই কান ধরছি। রবি বলেই কান ধরে দাঁড়িয়ে রইলাম। কান থেকে হাতটা নামিয়ে হাত দুটো ধরে বলল, আমিও আর কখনোই ঝগড়া করব না। রূপা, রাতে দুজনে একসাথে শুয়ে আছি। তবে আজকে মাঝের দেয়াল মানে কোল বালিশটা আর নেই। আচ্ছা রূপা, তুমি ঝড়ে এত ভয় কেন পাও? রবি রূপা বলতে শুরু করলো, তখন আমি খুব ছোট, মাত্র 7 বছর। আমার বাবা মায়ের আমিই একমাত্র সন্তান। খুব সুখী পরিবার ছিল আমাদের। আমার বাবাও তোমার মতো একটা কোম্পানিতে জব করত। প্রথম প্রথম কোনো সমস্যাই ছিল না, কিন্তু পরবর্তীতে রোজ রাতেই মা বাবার মধ্যে ঝগড়া হতো। আমি সজাগ থেকে ওদের ঝগড়া শুনতাম। আমার মা খুবই সুন্দরী ছিলেন, তাও বাবা মায়ের অগোচরে তার অফিসের কোন মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। তা নিয়েই মা বাবার মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। বাবা মাকে খুব মারধরও করত। ড্যাশ। প্রতিদিনের মতো সেদিন রাতেও ঝগড়া হচ্ছিল। সেদিনও বাবা মাকে মারতে শুরু করলো। সেদিনও খুব ঝড় হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে মা রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়ছিল। আমিও পিছন পিছন দৌড়ে গিয়েছিলাম, কিন্তু বাবা যেতে দেয়নি। তবে মাকেও আটকায়নি। সেদিন সারাটা রাত ঘুমাইনি। খুব কান্না করছিলাম। বাবা আমায় একা রেখে ওনার মতো করে ঘুমিয়ে পড়তেছিলেন। আমি সারা রাত্রই ফ্লোরে বসেছিলাম। পরের দিন সকালবেলা বাবার ফোনে একটা কল আসলো। বাবা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর বাবা মায়ের মৃতদেহটা নিয়ে বাসায় ফিরছিল। আসলে রাতে ঝড়ের সময় মা মায়ের মতো করে হাঁটছিল, তখনই নাকি কোনো এক বড় গাড়ি এসে মাকে পিছন থেকে ধাক্কা মেরে চলে যায়। সকালে কোনো একজন মাকে দেখে চিনতে পেরে বাবাকে কল করেছে। হসপিটালে নেওয়ার আগেই মারা গেছে। সেদিনই মাকে কবর দেওয়ার পর নানা বাড়ি চলে আসছিলাম। পরে আর কখনোই বাবার কাছে যাইনি। উনি নিতেও আসেনি। কিছুদিন পর শুনেছিলাম বাবা নাকি ওই মেয়েকেই বিয়ে করেছে। কথাগুলো বলার সময় রূপা অনেক কেঁদেছিল। সেদিনই বুঝেছিলাম কেন স্বামী শব্দটিকে এত বেশি ঘৃণা করে। ওই দিনের পর থেকে আমাদের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। রূপাও বুঝে গিয়েছিল সব স্বামীরা ওর বাবার মতো হয় না। তাই পরে আস্তে আস্তে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও আরো 8-10টা স্বাভাবিক সম্পর্কের মতোই হয়ে গেল।
দুজনে এখন খুব ভালো আছি। পরে একদিন বাবা মাও ফোনে জানালো তারা আর শহরে আসতে চায় না। ওনারা গ্রামে থেকেই ওইখানকার জমি জমা দেখাশোনা করবে। কারণ শহরে ফ্ল্যাট নিয়ে তো আর সারা জীবন থাকা সম্ভব না। একদিন না একদিন তো গ্রামে ফিরে যেতেই হবে। তাই আমিও হ্যাঁ বলে দিলাম। এখন এইখানে শুধু আমরা দুজনে থাকি। আগে অফিসে গেলে আমিই শুধু কল করতাম, কিন্তু এখন রূপাই একটু পর পর কল করে। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। আমাদের বিবাহ বার্ষিকীর দিন সকালে রূপা আমায় অফিস যেতে না করলো, কিন্তু অফিসে কাজের অনেক বেশি চাপ ছিল, তাই যেতেই হলো। তাই মহারানীর খুব রাগ হলো। ওই দিন আর সারাদিনে একটাও কল করলো না। তাই রাগ ভাঙাতে ওই দিন সাজগোজের অনেক জিনিস কিনে সাথে কিছু গাজরাও নিলাম খুবায় গুজে দেওয়ার জন্য। বাসায় পৌঁছে দরজায় নক করতেই দরজা খুলে কোন কথা না বলেই সামনে থেকে চলে যেতে নিল। আমি তখনই হাতটা ধরে হেঁচকা তাদের কাছে এনে বললাম, মহারানীর কি খুব রাগ হয়েছে নাকি? আজকে কি আর মাপ পাওয়ার চান্স নেই? রবি, জানি না। ছাড়ো, আর ডং করতে হবে না। রূপা, ছাড়বো না। ডং তো বউয়ের সাথেই করবো নাকি? রবি, ঈশ্বর, হইছে হইছে, সকালে মনে ছিল না এই কথা। কত করে বললাম আজ অফিসে যেও না, আজকে একটা বিশেষ দিন। রূপা, কেন গো, বাসায় বসে কি খুব বেশি মিস করেছিলে নাকি? রবি, জানি না, ছাড়ো বলছি। রূপা, কেন না ছাড়লে কি করবে বলেই আরো একটু কাছে টেনে নিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। এবার কি মহারানীর রাগ একটু হলেও কমেছে? নাকি এত সহজে রাগ ভাঙবে না? রবি, ভেঙেছে। এবার তো ছাড়ো, রান্না করতে হবে না। না হলে খাবে কি? রূপা, আজ রান্না করতে হবে না। রবি, তবে কি হাওয়া খেয়ে থাকবে? রূপা, না, তোমাকে খাবো। রবি, কি শয়তান কুত্তা বলেই মারতে শুরু করে দিল। রূপা, মার থামিয়ে আরো শক্ত করে জড়িয়ে বললাম, আরে পাগলি, আজকে আমরা বাহিরে ডিনার করব। এই নাও নতুন শাড়ি, প্যাকেটের ভিতরে আরো অনেক কিছু আছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রবি, তোমার হাতে ওইটা কি? রূপা, গাজরার মালা। রবি, ওইটা দিবে না। রূপা, না। রবি, কেন? রূপা, এটা আমি নিজে খোঁপায় পরিয়ে দেব। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো তো। আমিও ফ্রেশ হয়ে আসছি। রবি, এই শোনো। রূপা, কি গো শোনা? রবি, খাটের ওপর রাখা পাঞ্জাবিটা পরো কিন্তু। রূপা, ওকে ওকে, যাও এইবার রেডি হতে যাও। না হলে তোমার সাজতেন সাজতেন রাতের খাবারটা সকালেই খেতে হবে। রবি, তার মানে আমি এতই সাজি? রূপা, হুম, খুব। রবি, যাওয়ার কখনোই সাজবো না। রূপা, ওকে আর সেজো না, কারণ তুমি এমনিতেই অপূর্ব। রবি, হইছে হইছে, আর বলতে হবে না। রূপা, বলেই মুখ বেঁকিয়ে চলে গেল। সন্ধ্যায় বাহিরে গেলাম। অনেকটা সময় পর খেয়ে বাসায় চলে আসলাম। দুজন আবারও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ পড়ে শুয়ে শুয়ে নাসিমার সাথে ফোনে কথা বলছিলাম। রূপা ও নাসিমার কথা জানে। নাসিমা তো একবার এসেছিল এখানে। রূপার সাথে খুব ভাব হয়ে গেছে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দ পেলাম। রূপা রূপা বলে ডাকলাম, কি পড়েছে তা জানার জন্য, কিন্তু কোন সাড়া না পেয়ে দৌড়ে গেলাম। গিয়ে দেখি রূপা কিচেনের ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিলাম, কিন্তু জ্ঞান ফিরছিল না। তাই একটু ভয় পেয়ে গেলাম। সাথে সাথে মাকে কল করলাম। মা বলল, বেশি করে মাথায় পানি দেওয়ার জন্য। অনেকক্ষণ পানি দেওয়ার পর রূপা চোখ খুলো তাকালো। সাথে সাথে রূপার মাথাটা বুকে টেনে নিলাম। খুব কান্না পাচ্ছিল।
1 মিনিটের জন্য হলেও রূপাকে হারানোর কষ্টটা হাড়ে হাড়ে অনুভব করেছিলাম। একটু হাসি হাসি ভাবে বলল, এত ভয় পাওয়ার কি আছে? কাঁদছো কেন? এই তো আমি, কিছু হয়নি তো। আসলে হঠাৎই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। রূপা। পরে আমি কোলে করে নিয়ে খাটে শুইয়ে দিলাম। এক ডাক্তার বন্ধুকে কল করলাম। ও বাসায় এসে যা জানিয়ে গেল, তা শুনে তো আমি বউকে কোলে নিয়ে নাচতে শুরু করলাম। রূপার নাকি বাচ্চা হবে। 4 মাসের অন্তঃসত্ত্বা রূপা। সাথে সাথে সবাইকে জানিয়ে দিলাম। এখন থেকে রূপাকে আর বাসার তেমন কাজ করতে দেয় না, আমিই সব কাজ করি। তবে ও রাগারাগি করতো আর বলতো, দুনিয়ায় কি আর কারো বাচ্চা হয় না নাকি? আর ওরা কি কাজ করে না? রূপা। হুম। অনেকেরই বাচ্চা হয়, তবে তাদের স্বামীরা তোমার স্বামীর মতো এত বউ পাগল হয় না। রবি। বলতেই হেসে ফেলল রূপা। অফিসে গিয়েও সারাক্ষণই কল করে খোঁজ খবর নিতাম। মনটা সারাক্ষণই রূপার কাছে পড়ে থাকতো। একদিন দুপুরে হঠাৎই ঝড় হওয়ার সম্ভাবনা। তখনই রূপার কল, এই তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, খুব ভয় লাগছে আমার। রূপা। ওকে বাবু, তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। রবি। কল কেটে ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই ঝড় শুরু হয়ে গেল। রাস্তায় কোন গাড়ি পেলাম না, তাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। ততক্ষণে ঝড় থেমে গেছে। বাসায় গিয়ে দরজায় নক করব, তখনই দেখি দরজা খোলা। হাতের ব্যাগটা মেঝেতে রেখেই রূপা রূপা বলে চেঁচাতে লাগলাম, কিন্তু কোন সারা শব্দ নেই। খুব ভয় ভয় লাগছিল, তাড়াতাড়ি খুঁজতে লাগলাম রূপাকে। সারা বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। মেঝেতে বসে পড়লাম। খুব কান্না পাচ্ছিল। এইটা ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে কোথায় গেল রূপা। ভয় পেয়ে আবার কোথাও চলে গেল না তো? তবে কোথায় যাবে? এখনকার তেমন কিছুই তো চিনে না। ফোনে কল দিয়ে দেখলাম, ফোনটা ডাইনিং টেবিলেই বেজে উঠল। কি করব কিছুই বুঝতেছিলাম না, তাই মেঝেতেই বসে রইলাম। আর ভাবছিলাম কি করব এখন আমি। সারা বাড়ি খুঁজে না পেয়ে যখন মেঝেতে বসে আছি, তখনই চাপা কণ্ঠে কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দটাকে অনুসরণ করে এগুতে এগুতে বুঝতে পারলাম শব্দটা ওয়াশরুম থেকে আসছে। তাড়াতাড়ি দরজা ধাক্কাতে লাগলাম আর রূপা বলে ডাকতে লাগলাম। তবুও দরজা খুলছে না। নানাভাবে বুঝাতে লাগলাম, বাবু ভয় পেও না, এই তো আমি চলে এসেছি। একটু পর দরজাটা খুলেই আমায় জড়িয়ে কান্না শুরু করে দিল। অনেকক্ষণ কান্না করার পর জিজ্ঞাসা করলাম, এত ডাকলাম শুনুনি তুমি? যেন কত চিন্তা হচ্ছিল আমার। নিঃশ্বাসটা প্রায় বের হয়ে যাওয়ার উপক্রম। আর এত জায়গা থাকতে তুমি ওয়াশরুমে কেন? রবি। আরে জানো না, খুব ভয় লাগছিল আমার। তোমার জন্যই দরজা খুলে অপেক্ষা করছিলাম। হঠাৎই জোরে ঝড় শুরু হয়ে গেছে, তাই দৌড়ে রুমে চলে এসেছি। এত বড় বাড়িতে একা একা আরো বেশি ভয় লাগছিল। কারণ রুম যত বড়, একাকিত্বটাও ততটাই বেশি লাগে। তাই ওয়াশরুমের দরজা আটকে বসেছিলাম। রূপা। আগে বলো, তুমি কেন এত লেট করলে? রূপা। বলি মারতে শুরু করে দিল। যেন কতটা ভয় পেয়েছিলাম আমি। মনে হচ্ছিল একা রুমেই হয়তো মরে পড়ে থাকবো। রূপা। কথাটা বলতেই মুখটা চেপে ধরে বললাম, কি বলছো পাগলের মতো? তুমি মারা গেলে আমার কি হবে? যেন কতটা ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া বেঁচে থাকার কথাটা চিন্তাও করতে পারি না আমি। রবি। বলেই বুকে জড়িয়ে রাখলাম। একটু পর, ছাড়ো, আর ধরবে না আমায়। যদি আমার কিছু হতো। এত লেট করলে যে। রূপা।
আরে পাগলি, আমি তো তোমার কল কেটে সাথে সাথেই বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম, কিন্তু ঝড়ের জন্যই গাড়ি পাইনি। দৌড়ে দৌড়ে আসছি জানো তুমি, শুধুমাত্র তোমার জন্য। রবি। রাতে রান্না শেষ করে রুমে গিয়ে দেখি রূপা ঘুমিয়ে পড়েছে। কি ব্যাপার, না খেয়েই ঘুমিয়ে পড়েছো যে? রবি। আমি এখন খাবো না। রূপা। তবে কখন খাবে? রবি। সকালে। রূপা। সকালে মানে? রাতেরটাকে খাবে। রবি। তুমি হি হি হি। রূপা। মানে কি? রাতে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে আর বাচ্চাটাও ঠিক মতো বাড়বে না। রবি। মায়াকে আমার জন্য নাকি বাবুর জন্য? রূপা। দুজনের জন্যই। রবি। মিথ্যা কথা। তুমি আমায় একটুও ভালোবাসো না। রূপা। আরে পাগলি, তুমি আমার জীবনসঙ্গী, আর বাচ্চাটা হলো আমাদের পবিত্র ভালোবাসার নিদর্শন। আমার দুজনকেই একদম সুস্থ অবস্থায় চাই। রবি হঠাৎই বলল। এই শোনো না রবি। রূপা। কি গো শোনা? রবি। অনেকেই তো বাচ্চা হওয়ার সময় মারা যায়, যদি আমিও মারা যাই তবে কি তুমি আবার বিয়ে করবে? রূপা। একটু রাত দেখিয়ে বললাম। এইসব কি কথা রূপা? রবি। বলো না প্লিজ। রূপা। করবো না। রবি। হি হি। করবে না কিন্তু? কারণ আমি মৃত্যুর পরেও তোমার ভাগ কাউকে দিতে পারবো না। রূপা। আরে পাগলি, তুমি যেমন আমার ভাগ কাউকে দিতে পারবে না, তেমনি আমিও তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না। রবি। বলেই বুকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর থেকে প্রায় রাতেই 2-3টায় সজাগ হয়ে যেত রূপা, আর বলতো ওর সাথে গল্প করতে। আমাকেও তাই করতে হতো, কারণ আমি বুঝতাম ওর হয়তো ঘুমাতে কষ্ট হয়। তাছাড়া একটা বাচ্চা তো আর এমনি এমনি হয় না, অনেক কষ্ট সহ্য করার পরই ভূমিষ্ঠ হয়। খেতে শান্তি দেই না, ঘুমাতে না, হাঁটা চলায় না। তাই তো যথাসাধ্য রূপার সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম, যেন ওর কষ্টটা একটু হলেও কম হয়। প্রায় রাতেই ওর সাথে গল্প করতে করতে ফজরের আজান দিত। একদিন বলছিল, এই আমাদের বাচ্চার নাম কি হবে গো? রূপা। তুমি ঠিক করো। রবি। না তুমি। রূপা। আরে তুমি ঠিক করলেই বেশি ভালো হবে। রবি। ভালো হবে বলছো তো? রূপা। হুম গো শোনা। রবি। তবে শুনো, মেয়ে হলে নাম দেব অবন্তিকা, আর ছেলে হলে নাম হবে অয়ন। রূপা। খুব সুন্দর নাম। এবার প্লিজ ঘুমাও, না হলে দিনের বেলায় মাথা ব্যথা হবে তোমার। রবি। ইস, কত ভাবো গো আমায় নিয়ে, আর আমি তোমাকে সেই প্রথম থেকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারলাম না। রূপা। ধুর বোকা পাগলি মেয়ে, এত ভালোবাসা আর বাচ্চাটা, তা কম কি? ভাবতেই ভালো লাগে সারা বাড়িতে আমাদের বাবু দৌড়াবে, খেলবে, আমি কত মজা করব, তুমি শুধু দেখো। রবি। রূপা হেসে দিল আর বলল, এই যে মিস্টার রবি, বাবুকে পেয়ে কিন্তু বাবুর মাকে ভুলে যাওয়া। রূপা। আরে কি যে বলো না তুমি, প্রাণ ছাড়া কি দেহ চলে নাকি? রবি। এই আমি তোমার প্রাণ নাকি? রূপা। শুধুই কি প্রাণ? সোনা, ময়না, জান, কলিজা, নিঃশ্বাস আর কত কি। রবি। হইছে হইছে, আর বলতে না, চলো এবার ঘুমিয়ে পড়ি। রূপা। ঘুম চলো। রবি। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম দুজন। একদিন অফিসে যাওয়ার পর হঠাৎই মায়ের কল আসলো। রিসিভ করতেই মা বলল, রূপা নাকি বা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে, এখন পেটে খুব ব্যথা, তাই রূপাকে এখনই হসপিটালে নিতে হবে। তুই বাসায় যা, আমরাও আসছি ঢাকায়। মা। ওই দিন ছুটি নেওয়ার প্রয়োজন মনে করিনি, সোজা বাড়ির পথে দৌড় শুরু করলাম। অন্যদিন তাও গাড়ি পাই, কিন্তু আজ একটাও গাড়ি পাচ্ছি না। কথায় আছে না, বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। আমার অবস্থাও এমনই হলো। দৌড়াতে দৌড়াতেই বাসায় চলে আসলাম।
পরে তাড়াতাড়ি রূপাকে হসপিটালে নিয়ে গেলাম। রূপার বাসায় ফোন করে জানিয়ে দিলাম। একটু পর রূপার বাড়ির সবাই হসপিটালে চলে এসেছে। আমার বাবা মাও ঢাকায় চলে এসে সোজা হসপিটালে চলে আসছে। রূপাকে এখনই সিজার করে ফেলতে হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। রূপা ব্যথায় খুব কাঁদছিল, আমিও কাঁদছিলাম। সারাক্ষণই আমার হাতটা ধরে রাখছিল রূপা। অপারেশন থিয়েটারে নেওয়ার সময়ও হাতটা ছাড়তে চায়নি। বারবার বলছিল, তুমিও আসো আমার সাথে, আমার একা খুব ভয় লাগছে। রূপা, কিন্তু কি আর করার, ওখানে তো আর সাথে যাওয়া যাবে না। তাই বাধ্য হয়েই রূপার হাতটা ছাড়তে হলো। তবে আমি একদম দরজাটার সামনেই বসেছিলাম। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। নার্স কোলে করে একটা বাচ্চা নিয়ে বেরিয়ে এলেন। খুব কাঁদছে। আমার মা এসে নার্সের কোল থেকে বাচ্চাটা নিল। মেয়ে বাচ্চা হয়েছে। সবাই খুব খুশি। তবে আমার মনোযোগ শুধু রূপার দিকে। ভিতর থেকে রূপার কোন শব্দ আসছে না। দৌড়ে গেলাম রূপার কাছে। প্রথমে মনে করেছিলাম রূপা এমনিতেই হয়তো এমন ভাবে পড়ে আছে, কারণ সিজার করলে অনেকক্ষণ মানুষের কোন হুঁশ থাকে না। তাই আমি হাতটা ধরে অপেক্ষা করছিলাম কখন রূপা চোখ খুলে তাকাবে। হঠাৎই লক্ষ্য করলাম রূপার নিঃশ্বাস পড়ছে না। তাই সিউর হওয়ার জন্য আমার বাবাকে ডাকলাম। উনিও বললেন নিঃশ্বাস পড়ছে না। চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম, ডাক্তার ডাক্তার। ডাক্তার দৌড়ে আসলেন। জি বলুন। আমার রূপার নিঃশ্বাস কেন পড়ছে না? রবি, আসলে আসলে কি ডাক্তার, তাড়াতাড়ি বলুন। রবি, আসলে আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না, সরি, বলেই চলে গেল। এই কথাটা শোনার জন্য মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলাম না। একটু পর নার্স আসলো। আমি নার্সকে বললাম, কিভাবে কি হলো নার্স? রবি, আসলে আপনার বউকে অপারেশন থিয়েটারে আনার পর ডাক্তার ভালোভাবে দেখে বুঝতে পারলেন উনি পড়ে গিয়ে খুব চোট লেগেছে। বাচ্চার অবস্থা খুব সংকটজনক। এখন হয় বাচ্চাকে বাঁচাতে হবে, না হয় মা। তাছাড়া একটা অপারেশনের কারণে উনার ভবিষ্যতে বাচ্চা হওয়ার চান্স মাত্র 20%, না হওয়ার সম্ভাবনাই বেশি। একথা শোনার পর আপনার বউ ডাক্তারের হাতে পায়ে ধরে বলে বাচ্চাটা বাঁচিয়ে দিতে। আপনার নাকি বাচ্চার খুব শখ। তাছাড়া বিয়ের পর নাকি আপনাকে কষ্ট ছাড়া সুখ দিতে পারেনি। আমরা ওনার অভিভাবকের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি দেননি। তাই এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তবে ডাক্তার দুজনকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। নার্স, কথাগুলো শেষ করেই নার্স চলে গেল। আমার সামনে পড়ে রইল রূপার প্রাণহীন দেহটা। কি করব এখন এটা দিয়ে আমি? বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলাম। আর বলতে লাগলাম, কেন একা করে বেইমানের মতো চলে গেলে? একটা বারও কি ভাবনি তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা হবে প্রাণহীন একটা প্রাণীর মতো? কি করে থাকবো এখন আমি? হয়তো বাচ্চাটা আমার দরকার ছিল, কিন্তু তোমাকেও যে এখন ভীষণ প্রয়োজন। আমার বাবা মা, ওর মামা মামেরা সবাই অনেক কান্না করছিল। এর মধ্যে আমাকেও সান্ত্বনা দিচ্ছিল। পরে সহ্য করতে না পেরে কখন যে অজ্ঞান হয়ে গেছি জানি না। জ্ঞান ফিরতে ফিরতে ততক্ষণে রূপা রঙিন কাপড় খুলে তাকে সাদা কাপড়ে মুড়িয়ে ফেলেছে। সবাই বলল শেষবারের মতো একটা বার দেখে দাও, কিন্তু সাহস হচ্ছিল না। এই তো কিছুদিন আগে একটা বেনারসি পরে বসেছিল আমার সামনে। কি করে এখন সাদা শাড়িতে দেখবো ওরে? পরে অনেক কষ্টে সামনে গেলাম। কেন জানি মনে হচ্ছে রূপা বলছে, এই এমন করে দেখার কে আছে? আজকে তো সাজিনি আমি। আর এত কান্না করারই বা কে আছে? জানো না তোমার কান্না আমার সহ্য হয় না। স্মৃতি হিসেবে রেখে গেছি তো আমাদের মেয়েকে। খুব যত্নে বুকে আগলে রাখবে কিন্তু। আমি কান্না করতে করতে বললাম,
আমার জীবনের অপূর্ণটা পূরণ করে দিয়েছিলে তুমি, তবে আবার কেন ওইটা শূন্য করেই চলে গেলে? তুমি কি জানো না তোমার অপূর্ণ জায়গাটা পৃথিবীর কোনো কিছুতেই পূর্ণ হওয়ার নয়? মেয়েটা তো বুকের অন্য জায়গায় থাকবে, তোমার করে দেওয়া শূন্য জায়গাটা আজীবন শূন্যই থাকবে। পিছন থেকে মা এসে ধরে বলল, কি পাগলের মতো বিড়বিড় করছিস কেন? তুইও বৌমার সাথে মরে যাবি নাকি? বাচ্চাটার কথাটা অন্তত ভাব। মা মাকে জড়িয়ে বললাম, বাচ্চা তো দিয়ে গেল মা, তবে আমাকে কোন ভুলের শাস্তি দিল এভাবে? রূপা কেন বুঝলো না এই বাচ্চাটাকে সামলাতে হলে ওরে দরকার? রবি, আরে বোকা, এটা প্রকৃতির নিয়ম, সবাইকেই একদিন মরতে হবে। মা জানি মা, তবে বেছে বেছে আমাকেই সবাই একা করে চলে যায় কেন? যারেই ভালোবেসে কাছে টানি সেই আমায় একা করে চলে যায়। আর কখনো কাউকে ভালোই বাসবো না, সারাটা জীবন কাটিয়ে দেব আমার মেয়েটাকে নিয়ে। রবি, আর এই মেয়েকে বাঁচাতেই এত কিছু? এখন এই মেয়েকে অযত্ন মানেই রূপার দেওয়া আমানতের ক্ষান্ত, যা আমি কখনোই করব না। রূপার মৃত্যুর 3 বছর হয়ে গেছে, মেয়েটাও বড় হয়ে গেছে অনেকটুকু। খুব পাকা পাকা কথা বলে সারা বাড়ি দৌড়ায়। রূপার পছন্দ করা নামটাই রাখলাম আমাদের মেয়ের অবন্তিকা। রূপা মারা যাওয়ার পর বাবা মাও এখানে চলে আসছে, এখনো রূপার জায়গাটা কাউকে দেয়নি, আর দিবও না। ওই অপূর্ণ জায়গাটা শূন্যই রাখতে চায় আজীবন। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, হোক সেটা বাবা মায়ের, ভাই বোনের, প্রেমিক প্রেমিকার, স্বামী স্ত্রীর। ওই ভালোবাসাগুলো আজীবন মনের ঘরে জীবিত থাকে। যুগ যুগান্তর। সমাপ্ত।